তো বন্ধুরা, বলিউডের এ বছরের সবচেয়ে বড় অ্যাকশন মুভি ওয়ার 2 রিলিজ হয়ে গেছে। এটি হল 2019 সালের ওয়ার মুভির সিকুয়েল এবং ইয়াশ রাজ স্পাই ইউনিভার্সের 6 ফিল্ম। এই ফ্র্যাঞ্চাইজির সব সিনেমাই অ্যাকশন, সাসপেন্স আর দেশপ্রেমে ভরপুর। আজ আমি ওয়ার 2 সিনেমার কাহিনী সংক্ষেপে ব্যাখ্যা করব। চলুন শুরু করি। এই সিনেমার গল্প ওয়ার 1-এর কিছু বছর পরের। প্রথম সিনেমার শেষে আমরা দেখেছিলাম কবির ধালিওয়াল, যে ছিল রয়ের সেরা এজেন্ট। সে সিস্টেমের বাইরে থেকে দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে কোনো লোভ বা আইনি জটিলতা তার পথে বাধা হয়ে না দাঁড়ায়। একদিন রয়ের প্রধান কর্নেল সুনীল লুথরা তাকে কলি নামের এক গোপন সংগঠনের কথা জানান। এতে দেশের বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ আর সেনা নেতারা যুক্ত ছিল। এ গ্রুপে ভারতীয়রাও ছিল, আর এখন তাদের নজর পড়েছিল ভারত এর মতো বড় দেশের ওপর। কর্নেল লুথরা বছরের পর বছর অন্য এজেন্টদের দিয়ে কলি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তাই এবার তিনি এই দায়িত্ব কবিরকে দেন। কিন্তু সরাসরি কলিতে পৌঁছানো সহজ ছিল না। শুধু ভীষণ শক্তিশালী আর ভয়ঙ্কর মানুষই তাদের ভেতরে ঢুকতে পারত। তাই কর্নেল কবিরকে নিজের সৎ পথ ছেড়ে একজন মার্সেনারি অর্থাৎ ভাড়াটে খুনি হয়ে উঠতে বলেন। অর্থের বিনিময়ে হত্যাকারী হতে হয়। কবির এতে রাজি হয়। কয়েকদিনের মধ্যেই কলি তার দিকে নজর দেয় এবং একদিন তাকে অপহরণ করে হিমালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রজেক্টরের মাধ্যমে কলি সদস্যরা কবিরের সঙ্গে কথা বলে এবং জানায় যে তারা তাকে নিজেদের ব্যক্তিগত কিলার বানাতে চায়। তবে তাদের সন্দেহ ছিল কবির একদিন বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই প্রথমে তারা তাকে একটা কঠিন পরীক্ষা দেয়, অপহৃত কর্নেল লুথরাকে হত্যা করতে। কর্নেল তাকে বলেন, আমার প্রাণ তুচ্ছ, কিন্তু দেশের জন্য তোমাকে এটা করতেই হবে। অবশেষে কবির মনের কষ্ট চেপে কর্নেলকে গুলি করে। এতে সে কলি সদস্যেরা আস্থা পায়। কলির লোকেরা এই ঘটনার ভিডিও বানিয়ে রয়ে পাঠিয়ে দেয়, যাতে কবির নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যেতে না পারে। এরপর কবিরকে ডাকা হয় ভারতেরই একটি ফ্যাক্টরিতে, যেখানে সে কলি গ্রুপের ভারতীয় সদস্য গৌতম গুলাটির সঙ্গে দেখা করে। অন্যদিকে রয়ের হাতে এসে যায় কর্নেল লুথরার লাশ আর কবিরের সেই ভিডিও, যেখানে সে লুথরাকে মেরেছিল। যেহেতু কেউই জানত না কবিরের সেই গোপন মিশনের কথা, তাই সবাই ভেবেছিল সে সত্যিই একজন গদ্দার হয়ে গেছে। এই ঘটনার ফলে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল দুজন। একজন ছিলেন কর্নেলের ঘনিষ্ঠ বন্ধু বিক্রম কল, যাকে রয়ের নতুন চিফ বানানো হয়, আর একজন ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী বিলাসরাও সারং। এই দুজনের সঙ্গে কথা বলে কর্নেলের মেয়ে কাব্য নিজেও রয়ে যোগ দেয়, যাতে সে তার বাবার হত্যাকারীকে মানে কবিরকে হত্যা করে প্রতিশোধ নিতে পারে। এরপর বিক্রম, কাব্য আর রয়ের অন্যরা পরিকল্পনা করে কবিরকে ধরার। তখন কাব্যের মনে পড়ে নায়না সাহানি আর তার মেয়ে রুহির কথা, যাদের আমরা আগের ছবিতে দেখেছিলাম। নায়না ছিলেন একজন ড্যান্সার আর সিঙ্গল মাদার। তারা খোঁজ নেয় রুহি এখন কোথায় আছে আর সে কবিরের সঙ্গে কবে দেখা করবে। তারা জানতে পারে রুহি বর্তমানে স্পেনে আছে। তখন বিক্রম আর কাব্য নিজেদের টিম নিয়ে স্পেনে চলে যায় এবং রুহির আশেপাশে থেকে কবিরকে ধরার ফাঁদ পাতে। কিন্তু তখনই কবিরকে গৌতম গুলাটি খবর দেয় যে রয়ের লোকেরা তার পিছু নিয়েছে। তাই কবির রুহিকে নিয়ে পালাতে শুরু করে। বিক্রম তার পিছু নেয়। এরপর পুলিশ আর রয়ের এজেন্টরা কবির আর রুহিকে ঘিরে ফেলে। কবির তখন এক ট্রেনে উঠতে যায় রুহিকে নিয়ে। ট্রেনটি গতি পেয়ে যায় এবং যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। সেই সময় বিক্রম রুহি আর ট্রেন দুজনকেই বাঁচায়। এরপর কবির আর রুহি নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায় এবং মানালি পৌঁছায়। ওখানে কবিরের পুরনো জুনিয়র খালিদ রহমানির বাড়ি ছিল, কিন্তু খালিদ তখন মৃত, শুধু তার মা বেঁচে ছিলেন। কবির রুহিকে কিছুদিনের জন্য খালিদের মায়ের কাছে রেখে যায়। এরপর কবির আবার গৌতম গুলাটির সঙ্গে দেখা করে। গুলাটি তাকে বলে যে ভারতকে কন্ট্রোল করতে হলে তাদের অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রী
মন্ত্রী বিলাসরাও সারংকে দলে নিতে হবে। এজন্য কলির লোকেরা টাকা দিয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। তাই এবার তারা সিদ্ধান্ত নেয় সারংয়ের পুরো পরিবারকে খুন করবে, যাতে ভয় পেয়ে সে তাদের দলে যোগ দেয়। আর এই কাজ কবিরের ওপর চাপিয়ে দেয় গুলাটি। কবির কিন্তু এটা করতে চায় না, তবে সরাসরি অস্বীকারও করতে পারে না। তাই সে ভাবে কোনোভাবে মিশনটা গোপনে নষ্ট করে দেবে। কিন্তু সমস্যা হলো কেউই এখন আর তার ওপর ভরসা করে না। উপরে থেকে তার সন্দেহ হচ্ছিল যে রয়ের মধ্যেও কেউ না কেউ কলির সঙ্গে মিলে গেছে। তখন সে সিদ্ধান্ত নেয় বিক্রমকে গোপনে সত্যি কথাটা বলবে, কারণ কবির বিক্রমের মধ্যে দেশপ্রেম আর সততা দেখেছিল। সে বিক্রমকে একটি সিক্রেট মিশনে সাহায্য করতে বলে, যেখানে তাকে বিক্রমের মৃত্যু দেখাতে হবে। বিক্রম রাজি হয়ে যায়। পরিকল্পনা ছিল সারংয়ের পরিবারকে একটি প্রাইভেট প্লেনে আকাশেই হত্যা করা হবে। কবির আগেভাগেই বিক্রমকে বলে দেয় সেই প্লেনে লুকিয়ে থাকতে। এরপর কবির কলির লোকদের সঙ্গে প্লেনে ওঠে। হঠাৎ বিক্রম কবিরকে আক্রমণ করে। তখন কবির বুঝতে পারে যে বিক্রমও আসলে কলির জন্যই কাজ করছে, কিন্তু বিক্রম তাকে মেরে ফেলে না, বরং এক প্যারাশুট দিয়ে প্লেন থেকে ফেলে দেয়। তখনই সত্যি প্রকাশ পায়, বিক্রম আসলে কবিরের শৈশবের বন্ধু রঘু। কবির আর রঘু ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছিল। দুজনেই রাস্তায় অনাথের মতো দিন কাটাত এবং একে অপরকে বাঁচতে শিখিয়েছিল। ধীরে ধীরে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং একসঙ্গে চুরি করত। কিন্তু একদিন কবির আর রঘু পুলিশে ধরা পড়ে। এরপর তাদের আর্মিতে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়। ফিজিক্যাল টেস্টে তারা দুজনেই পাশ করে, কিন্তু এথিক্যাল টেস্টে রঘু ফেল করে যায়। কারণ সে দেশের চেয়ে নিজেকে বেশি গুরুত্ব দিত। আর কবির সব টেস্টে সফল হয়, কারণ তার মধ্যে ছিল দেশপ্রেম আর সততা। ট্রেনিং শেষ হওয়ার পর কবিরকে আর্মিতে নেওয়া হয়, কিন্তু রঘু সেটা পায়নি। সে এই জন্য কবিরকে দোষারোপ করে এবং শপথ নেয় একদিন সে কবিরের চেয়ে বড় হবে আর সবাইকে শাসন করবে। এরপর কবির তার ট্রেনিং শেষ করে একজন সফল সৈনিক হয়ে যায়। সে রঘুকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু রঘু তখন নিজের পরিচয় বদলে ফেলে। সে নিজেও মিলিটারিতে ঢুকে পড়ে এবং বিক্রম নাম নেয়। কিন্তু যেহেতু তার উদ্দেশ্য ছিল শুধু টাকা আর ক্ষমতা, তাই পরে সে কলি গ্রুপে যোগ দেয়। ফলে গৌতম গুলাটি বিক্রমকে কবিরকে মারতে বলে, কিন্তু এর আগেই কবির গুলাটিকে মারতে তার জাহাজে পৌঁছে যায়। সেখানে সে কলির এক মিটিং থেকে জানতে পারে তারা ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করে তার জায়গায় নিজেদের লোক বসাতে চাইছে। কিন্তু বিক্রম কবিরকে না মেরে উল্টে বুলাটিকে মেরে ফেলে, যাতে দোষ কবিরের ওপর পড়ে আর সে নিজে কলির নতুন সদস্য হয়ে যায়। এরপর বিক্রম কবিরকে মারার চেষ্টা করে, কিন্তু কবির জাহাজে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রয়ের লোকেরা তখনও জানত না যে বিক্রম আসলে একজন গদ্দার। তারা এখনও তার সঙ্গেই কাজ করছিল। ওপর থেকে গুলাটির খুনের দায়ও কবিরের ওপর চাপানো হয়। অথচ গুলাটিকে শুধু একজন ব্যবসায়ী মনে করছিল, কিন্তু আসলে সে ছিল কলির সদস্য। এরপর গল্প আমাদের নিয়ে যায় 15 বছর আগের সময়ে। তখন কবির তার ট্রেনিং শেষ করে একজন পূর্ণাঙ্গ সৈনিক হয়ে উঠেছিল। সে তখন কর্নেল সুনীল লুথরার মেয়ের মানে কাব্বার সঙ্গে সম্পর্কে ছিল। তারা বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু কর্নেল লুথরা কবিরকে রয় পাঠিয়ে দেন, যার ফলে তাদের বিয়ে হয়নি। যদিও কাব্বার দেওয়া আংটির প্রতি কবিরের টান এখনও ছিল, আর সে আজও কাব্বাকে ভালোবাসত। পরে কাব্বা যখন সেই আংটি দেখতে পায়, তখন সে কবিরের খোঁজ বের করে এবং গোপনে তার সঙ্গে দেখা করে। সেখানে কবির তাকে পুরো সত্যি জানায়, কর্নেলের মৃত্যু, কলির ষড়যন্ত্র আর বিক্রমের আসল চেহারা। এদিকে ভারতের প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের দাভোস শহরে এক বৈঠকে যাচ্ছিলেন। তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল বিক্রমকে, যে আসলে তাকে খুন করার প্ল্যান করেছিল। এই হামলা ঠেকানোর জন্য কাব্বা প্রতিরক্ষা মন্ত্রী বিলাসরাও সারাংকে ফোন করে সাহায্য চায়, কিন্তু সারাং উল্টে কাব্বা আর কবিরকে মারার জন্য বহু গুন্ডা পাঠিয়ে দেয়। তখনই বোঝা যায় সারাংও কলির সঙ্গে হাত মিলিয়েছে।
আরও অবাক করার মতো ব্যাপার হল সারাং নিজের পরিবারকেও ইচ্ছে করে খুন করিয়েছে, যাতে মানুষের সহানুভূতি কুড়িয়ে সে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে। এদিকে রয়ের নতুন চিফ বিক্রান্ত কবিরের মিশনের কথা জানত, কিন্তু বিক্রম আর সারাঙ্গের বিশ্বাসঘাতকতার ব্যাপারে কিছু জানত না। তাই ভুল করে সে বিক্রমকেই প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি সামলানোর জন্য সে নিজেই দাভোসে পৌঁছে যায় আর বিক্রমকে প্রধানমন্ত্রী থেকে দূরে রাখতে চেষ্টা করে। এদিকে কবির দূর থেকে এক কেবল কারে বসে সারাংকে গুলি করে মেরে ফেলে। এর ফলে সারাংয়ের পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যায়। তারপর সে বিক্রমকেও গুলি করে, কিন্তু তাকে মারে না। ফলে প্রধানমন্ত্রী বেঁচে যায়, বৈঠক বাতিল হয় এবং সারাংয়ের লাশের সত্যিটাও সবার সামনে আসে। সারাং মরে যাওয়ায় এখন কলিরা নতুন প্রধানমন্ত্রী বসাতে পারছিল না, কারণ কবির তাদের পথে দাঁড়িয়ে গিয়েছিল। তখন বিক্রম কলির লিডারদের বলে তাকে ২৪ ঘন্টা সময় দিতে হবে। সে এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী আর কবির দুজনকেই খতম করে দেবে। এরপর সে কবিরকে ফোন করে বলে তাকে এক নির্দিষ্ট জায়গায় এসে দেখা করতে হবে। যদিও কাব্বা আর বিক্রান্ত কবিরকে সতর্ক করে দেয় যে এটা একটা ফাঁদ, কিন্তু কবির তবুও বিক্রমের সঙ্গে দেখা করতে রাজি হয়, কারণ শুধু বিক্রমই কলির সব সদস্যের মুখ দেখেছে আর কবির বিক্রমের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চায়, যাতে পুরো কলি গ্রুপকে ধ্বংস করতে পারে। ওখানে গিয়ে কবির জানতে পারে প্রধানমন্ত্রী আসলে এখনও নিরাপদ নেই। সে সঙ্গে সঙ্গে ফোনে এই খবর কাব্বা আর বিক্রমকে জানিয়ে দেয়। তারপর কাব্বা আর বিক্রান্ত এয়ারপোর্টে গিয়ে বহু গুন্ডার হাত থেকে প্রধানমন্ত্রীকে বাঁচায় এবং প্লেনের স্টাফদেরও নিরাপদে বের করে দেয়। এদিকে কাব্বা নিজেই প্রধানমন্ত্রীর জন্য হিউম্যান শিল্ড হয়ে দাঁড়ায়। তারপর কবির আর বিক্রমের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। শেষমেশ কবির তাকে হারিয়ে দেয়। তখন বিক্রম আবেগে বলে এতদিন সে শুধু কবিরকেই নিজের বন্ধু ভেবেছে, আর কবির থেকে আলাদা হওয়ার পর সে একেবারে একা হয়ে গেছে। কবিরও তাকে ক্ষমা চায় এবং বলে রঘুই তাকে বাঁচতে শিখিয়েছিল, তাই সে এখনও তাকে বন্ধু মানে। সে এটাও বলে রঘুও চাইলে ভারতের সেরা সৈনিক হতে পারে, যদি সে কলিকে শেষ করতে কবিরকে সাহায্য করে। এই কথায় বিক্রমের মন নরম হয়ে যায়। সে কবিরকে জানায় প্রধানমন্ত্রী এখনও বিপদে আছে, কারণ সারংয়ের লাশের ভেতরেই তারা বোমা লুকিয়ে রেখেছে, যা হাসপাতালে রাখা হয়েছিল। এরপর কবির অচেতন অবস্থায় থাকা বিক্রমকে একটি গুহা থেকে টেনে নিয়ে আসে এবং তার চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু সে কাউকেই এটা জানায় না, বরং সবাইকে বলে দেয় বিক্রম মারা গেছে। অন্যদিকে রয়ের চিফ এখনও এটা গোপন রাখে যে কবির আসলে দেশের জন্য কাজ করছিল, যাতে সে পর্দার আড়ালেই শত্রুদের শেষ করতে পারে। কিছু মাস পর কবির বিক্রমকে নিয়ে বিভিন্ন দেশে যায় এবং একে একে কলি গ্রুপের সব সদস্যকে মেরে ফেলে। এখন বিক্রম পুরোপুরি দেশপ্রেমী হয়ে গেছে এবং ভারতের জন্য কিছু করতেই প্রস্তুত। এরপর মুভির মিড ক্রেডিট সিনে আমরা দেখি একজন লোক একটি ছোট মেয়ের হাতে ট্যাটু করছে। সেই ট্যাটুটি ছিল গ্রিক অক্ষর আলফা। এর মানে হল সবচেয়ে দ্রুত আর সবচেয়ে শক্তিশালী। আলফা ছিল এক গোপন সরকারি প্রোগ্রামের নাম, যেখানে সেই মেয়েটিকে ভবিষ্যতের ভয়ঙ্কর যোদ্ধা বানানোর পরিকল্পনা করা হচ্ছিল। এটা হলো যশরাজ স্পাই ইউনিভার্সের নেক্সট ফিল্ম ববি দেওল আর আলিয়া ভাটের। তো বন্ধুরা, এটাই ছিল ওয়ার 2 মুভির ব্যাখ্যা। যদি ভিডিও ভালো লাগে তবে লাইক আর শেয়ার করুন, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না।